এটার উপর একটা বিশাল একটা নিজের আগ্রহ তৈরি হয়ে গেল যে আমি এটা নিয়েই একটা কিছু করতে চাই। এখন খুব আনন্দেই আছে, নানা রকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে যখন আমি কবিতা পাঠ করি তখন আমার ভালো লাগে, খুব ফ্রেশ লাগে নিজে। এজটা কোনো ফ্যাক্টর নয়, এখন আমি বুঝতে পারছি এজটা কোনো ফ্যাক্টরই নয়। বয়সটা বয়সটা ধরে থাকলে তো অনেক দুঃখ কষ্টে থাকতে হয়। আজ আমরা কথা বলছি বাচিক শিল্পী মিতালি দত্তের সাথে। প্রথমেই আপনার সম্পর্কে কিছু বলুন। আবৃত্তির প্রতি ভালোবাসা কিভাবে জন্মেছিল? কোনো বিশেষ মুহূর্ত কি মনে পড়ে যখন মনে হয়েছিল এটাই আমার পথ? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার আবৃত্তিতে ভীষণ ভালো লাগতো করতে। এবং আমাদের পাড়ায়, আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের পাড়ায় যে কোনো অনুষ্ঠানই সবসময় সঞ্চালনা আমিই করতাম। আমি ওপেনিং সঙ্গের মধ্যে আমি থাকতাম, তারপরে আমার কোনো আবৃত্তি হলে আমি থাকতাম, কোনো নাটকের পরিচালনা করতাম আমি, সব মিলিয়ে আমিই করতাম। তা সেইরকম করতে করতে ছোট থেকে বড় হতে হতে আমার এটার উপর একটা বিশাল একটা নিজের আগ্রহ তৈরি হয়ে গেল যে আমি এটা নিয়েই একটা কিছু করতে চাই। এবং তাতে আস্তে আস্তে যখন বড় হলাম তখন আমার মেয়েও আমাকে প্রচণ্ড এনকারেজ করতো, হ্যাঁ মা তুমি করো, তুমি নানা রকমভাবে তুমি রেকর্ডিং করো, আমি তোমাকে অনেক কিছুতে হেল্প করবো। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কবিতা তো ভীষণ পপুলার এখন। আপনি নিশ্চয়ই প্রফেশনাল কোনো ট্রেনিং নিয়েছেন, তো কোথায়, কবে, কিভাবে শিখেছিলেন একটু যদি আমাদের বলেন। না, ঠিক সেরকমভাবে আমার কোনো ট্রেনিং নেওয়া হয়নি। আমাকে অনেকেই বলেছিল, তুই কাজল সুরের কথা অনেকে বলেছিলেন যে কাজল সুরের কাছে শিখতে যাও, ব্রততী ঈশ্বরের কাছে শিখতে যাও, কিন্তু আমার হয়ে ওঠেনি। আমি নিজের মতন করেই নিজের ইমোশনগুলো নিয়েই আমি কবিতাগুলো পাঠ করি এবং সেটাই চলছে এখনো পর্যন্ত। এরকমভাবেই আমি কবিতাগুলো পাঠ করি, বার করে খুঁজে খুঁজে আমি এরকমভাবেই পাঠ করি এবং রেকর্ডিং করি। আবৃত্তির আগে আপনার প্রস্তুতি কেমন হয়? কণ্ঠচর্চা, উচ্চারণ অনুশীলন এসব কিভাবে করেন আপনি? অ্যাকচুয়ালি ওরমভাবে আমি কিছু ভাবি না কোনোদিনও। কিন্তু হ্যাঁ, আমাদের বাড়িটা আসলে চারপাশে এত গাড়ি আর এত স্কুটার এসবের আওয়াজ হয় না, সেই জন্য আমি যখনই কোনো আবৃত্তি করি তখনই মনে হয় একদম রাতের দিকে করি, যখন সব গাড়ি ঠাড়ি বন্ধ হয়ে যায়। আপনি কি ধরনের আবৃত্তি করতে ভালোবাসেন? আমি প্রথমেই বলি একটা কথা, আমি প্রেমের কবিতা খুব ভালোবাসি এবং প্রেমের সঙ্গে যদি একটু বিরহ মেশানো থাকে, মিক্সড থাকে, ওটা আমি সবসময় বেশি চয়েস করি এটা। সেই জন্য আমার মীনাক্ষী দাসের কবিতা আমার ভীষণ ভালো লাগে। মীনাক্ষী দাসের কবিতার প্রত্যেকটা কথার মধ্যে এত সুন্দর আবেগ, এত সুন্দর প্রেম এবং তার সঙ্গে দূরে চলে যাওয়া এবং বিরহের ব্যাপারটাও থাকে। ওইটাকে তাই জন্য ওনার কবিতাটা আমার ভীষণ টানে। আপনার পাঠ করা কোনো কবিতা না শুনলে তো আমাদের এই আলোচনা আজকে অসম্পূর্ণ রয়ে যাবে, সুতরাং কিছু একটা পাঠ করে শোনান। হ্যাঁ ঠিক আছে, আমি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। যেহেতু এটা মে মাস, কবিপক্ষ চলছে, আমি একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কিছুটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আপনার প্রথম স্টুডিও রেকর্ডিং এর এক্সপিরিয়েন্সটা একটু বলুন আমাদের। ভীষণ ভালো, দারুণ একটা অভিজ্ঞতা। আমার মেয়ে তো বম্বেতে থাকে, আমার মেয়ে হঠাৎ বললো যে মা তুমি আমাদের এখানকার বেঙ্গলি কমিউনিটিতে তো সবাই তোমার শুনতে চেয়েছে, কবিতা পাঠ শুনতে চেয়েছে, তুমি এসো, তুমি কয়েকটা কবিতা নিয়ে এসো। আমি কয়েকটা কবিতা নিয়ে গিয়েছিলাম। এইবার একদিন হঠাৎ বললো মা একটা ভালো শাড়ি বার করে দিচ্ছি, এই শাড়িটাই তুমি পরে চলো আমার সঙ্গে একটা জায়গায়। তা গিয়ে দেখছি ও মা, এটা একটা স্টুডিও, রেড রিবন স্টুডিওটার নাম।
এবং চারপাশে নানা সেলিব্রিটিদের ছবি করা রয়েছে। ওখানে ওনারা সব রেকর্ডিং করেছেন, তাতে অলকা ইয়াগনিক, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, রাহুল দেব বর্মন, মানে অনেক দিনের পুরনো একটা স্টুডিও। ভীষণ ভালো লাগছিল আমার। ওখানে ওপরে উঠতেই তো আমার একটা শিহরণ লাগছিল এবং একটু নার্ভাসও হয়ে গেছিলাম, কোনোদিন তো সব জায়গায় যাইনি। যাই হোক, আমি তারপরে আস্তে আস্তে কতগুলো 10টা মতন, আমাকে 20টা নিয়ে যেতে বলেছিল। তা আমি বললাম 20টা আমার একটা প্রোগ্রামে কি মানে কি এত পড়তে হবে যে 20টা লাগবে। যাই হোক, তখন আমি বুঝতে পারলাম যে ওর এটা আমাকে সারপ্রাইজ দেওয়া। খুব আনন্দ করে আমি রেকর্ডিং করছিলাম, প্রথম রেকর্ডিং করছি, মানে হেডফোন নিয়েছি কানে, সেটাও আমার একটা নতুন অভিজ্ঞতা। তারপরে উল্টো দিক থেকে অন্য রুম থেকে, একটা গ্লাস রুম থেকে অন্য একজন ইনস্ট্রাকশন দিচ্ছেন উনি। তা সেই রকম আমার প্রথম একটা অভিজ্ঞতা হলো, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এটা মেয়ে এনকারেজ না করলে আমি হয়তো মানে কোনোদিন এরকমভাবে একটা সোশ্যাল মিডিয়াতে আসতে পারতাম না। এবং ও তারপরে সমস্ত রেকর্ডিংগুলো নিয়ে এক সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের কাছে আমার সমস্ত কবিতা রেকর্ডিংটা পুরো হ্যান্ড ওভার করে দিল তাদের হাতে। এরকম করেই আস্তে আস্তে আমি সব কবিতা পাঠ করছি এবং নানা রকম হয়তো এক দু কলি গানও গাইছি কোনো সময়, মানে এনকারেজড হচ্ছে এখন। এবং আমি এখন খুব আনন্দেই আছি, মানে নানা রকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে যখন আমি কবিতা পাঠ করি তখন আমার ভালো লাগে, খুব ফ্রেশ লাগে নিজেকে। আচ্ছা, এরকম তো একটা জেনারেল ইমপ্রেশন আছে, একটা বয়সের পরে সবাই হেজিটেট করে নতুন কিছু শুরু করতে। তারা বলেন যে আর এটা সম্ভব না, এই বয়সে এসে কি আর আমরা নতুন কিছু করতে পারবো? কিন্তু সেখানে আপনি তো একটা ট্রু এক্সাম্পল সেট করেছেন। তো সেটার ব্যাপারে যদি কিছু বলেন যে আপনি এজটাকে ডিফাইন করে কিভাবে নিজেকে এরকম এনকারেজ করেন এত সুন্দরভাবে একটা শিল্প লাইফটা শুরু করার। এজটা কোনো ফ্যাক্টর নয়, এখন আমি বুঝতে পারছি এজটা কোনো ফ্যাক্টরই নয়। বয়সটা ধরে থাকলে তো অনেক দুঃখ কষ্টে থাকতে হয়। আমার এই বয়সে আমি এই করবো এসব ভেবে আমি কোনোদিন কিছু করিনি। হ্যাঁ, পুরো টোটালি আমার মেয়ের এনকারেজমেন্ট ছিল যে মা তুমি করতে পারো, তুমি ভালো করে করো। তার সত্যিকারের আমি যেহেতু কোনো ট্রেনিং নিইনি, আমি নিজেই দেখে প্র্যাকটিস করে নিজেই মানে আমি এগুলো পোস্ট করবার জন্য তাদের দিয়ে দিই, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। সুতরাং আমি একটু আগেই বললাম বোধহয় আমার কবিতা মানে পাঠ করলে আমার খুব ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। তখন একটা যত শরীর খারাপ থাক তখন আমি একটা এনগেজমেন্টের মধ্যে চলে যাই না, যে আমাকে একটা বাঁচতে হবে, আমি যেটা ভালোবাসি, যে সাবজেক্টটা ভালোবাসি সেটা নিয়ে করতে ভালো লাগে। তো এরকমভাবে আপনারাও সবাই এরকমভাবেই এই জগতে আসতে পারেন। শুধু কবিতা কেন, কিছু পাঠ করা, গল্প করা। আজকাল বাচ্চাদের গল্প বলাও খুব মানে সবাই শুনতে চাইছে, আমার কাছেও শুনতে চাইছে। আমিও ভাবছি যে সেরকম কিছুর দিকে আমি একটু এগোতেও পারি।